ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৈলাস স্টাডি পয়েন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো বিশেষ কথা বলতে কালকে 18ই জুন ছিল বৃহস্পতিবার, সেখানে আমাদের বিধানসভায় রাজ্য বাজেটের নিয়ে আমাদের যে বর্তমান রাজ্যপাল সম্মানীয় আর.এন. রবি মহাশয় তিনি জানিয়েছেন যে এবার পশ্চিমবাংলায় প্রতি বছরেই প্রাইমারি টেট হবে এবং যতটা শূন্যপদ খালি থাকবে ততটা শূন্যপদে কিন্তু প্রতি বছর পূরণ করা হবে। তো এই আশ্বাস, এই ভরসা আমরা কিন্তু এর আগেও পেয়েছি। 2022 সালে যখন আমরা টেট পরীক্ষা দিই, তখন আমাদের রেজাল্ট যখন 2023 সালে ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তখন আমাদের তৎকালীন যে আমাদের সভাপতি ছিল, যিনি এখন প্রাক্তন হয়ে গেছে, তো আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল, সম্মানীয় গৌতম পাল মহাশয়, তিনিও কিন্তু বলেছিলেন যে এবার থেকে প্রতি বছর অন্তত দুটো করে টেট নেওয়া হবে। তো দুটো করে না হলেও বলেছিল যে একটি করে টেট নেওয়া হবে এবং বছরে অন্তত দুবার করে নিয়োগ দেওয়া হবে। তো সেই বিশ্বাস, সেই ভরসা তো আমাদেরকে তিনি দিতে পারেননি। আমরা আজও কিন্তু আমাদের নিয়োগ পাইনি। 2024 চলে গেল, 2025-এ একেবারে শেষের দিকে সেপ্টেম্বর মাসে করে 13,421টি ভ্যাকেন্সিতে আমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ার প্রথম যে নোটিফিকেশন সেটা এলো। তো সেই ব্যাপারটা তোমরা সকলে জানো। তো কালকে আমাদের যে বর্তমান রাজ্যপাল সম্মানীয় আর.এন. রবি মহাশয় তিনি কিন্তু বলেছেন যে এবার থেকে কিন্তু প্রতি বছরেই টেট হবে এবং যতটা শূন্যপদ থাকবে ততটা শূন্যপদে নিয়োগ হবে। তো দেখা যাক, সময় বলবে সময় কতটা কি করতে পারে, সেটা সময় আমরা জানতে পারব। এর আগেও আমরা অনেক ভরসা, অনেক বিশ্বাস পেয়েছিলাম। এবং তোমরা জানো যে এর আগে অগ্নিমিত্রা পালের কাজ যখন গিয়েছিল, তখন তিনি আমাদের মাননীয়া ডেপুটি চিফ মিনিস্টার অগ্নিমিত্রা পালের কাজ যখন গিয়েছিল, তো তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে তোমাদের যে অনগোয়িং প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে তোমাদেরকে কিন্তু বিদ্যালয়ে যুক্ত করা হবে। তো সমস্ত আশ্বাস, সমস্ত আশা, সমস্ত ভরসাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কাজের কাজ এখনও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। তো দেখা যাক, সবেমাত্র তো আমাদের পালাবদল হয়েছে, নতুন সরকারের আগমন ঘটেছে। তো এক্ষেত্রে আমাদের তাদের উপরে বিশ্বাস, ভরসা থাকতে হবে এবং তাদের কথার প্রতি তাদেরকেও কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তো 22শে জুন আমরা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাব যে কত পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং কোন ডিপার্টমেন্টে কতটা পরিমাণে টিচার নিয়োগ হবে। তো যেটুকু আমি জেনেছি যে আমাদের পশ্চিমবাংলায় অতি শীঘ্রই 55,000-এর মতো কিন্তু, হ্যাঁ ঠিক বলেছ, 55,000, 55,000-এর মতো কিন্তু টিচার নিয়োগ করা হবে এবং এটা অতি শীঘ্রই। তো আমাদের 13,421টি ভ্যাকেন্সিতে তো প্রক্রিয়া চালু হয়েছে। তো এই 55,000-এর মধ্যে থাকবে প্রাইমারি 1 to 5, আপার প্রাইমারি 6 to 8 এবং 9, 10 ও 11, 12, এই সমস্তগুলো মিলেই কিন্তু 55,000-এর একটা বড় ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। সেটিও বলেছে যে ডিসেম্বরের মধ্যে, যেটুকু জেনেছি। তো এখনও পর্যন্ত তো প্রাইমারি পরীক্ষা মোটামুটি 2022 সালে এবং 2023 সালে তারা কিন্তু বসে আছে। আপার প্রাইমারি পরীক্ষার নোটিফিকেশন 2025 সালে 2026 সালে 31শে মার্চের মধ্যে নোটিফিকেশন দেওয়ার কথা ছিল, কিন্তু 2026 সালে 31শে মার্চের মধ্যে কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি। একাদশ, দ্বাদশ, নবম, দশম বলতে গেলে 2025 সালে কিন্তু তারা সেকেন্ড SLST একটা হয়েছিল। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 9, 10, 11, 12 তো পরীক্ষা হয়ে আছে এবং প্রাইমারি তো পরীক্ষা হয়ে আছে, সাথে হয়তো আপার প্রাইমারি পরীক্ষা একটা নেবে এবং নেওয়ার পরে সমস্ত দিক দিয়ে তারা বিবেচনা করে এই 55,000 শিক্ষকদের রিক্রুটমেন্ট করবে। এটা একটা হতে পারে, অথবা এমনি হতে পারে যে সেখানে কিন্তু নতুন করে আবার টেট পরীক্ষা নিল, নতুন করে আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা নিল, নতুন করে আবার 9, 10, 11, 12 অর্থাৎ SSC, SLST পরীক্ষা নিল। তো এক্ষেত্রে কিন্তু এদের টাইম লাগবে। ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু কখনোই কমপ্লিট করা যাবে না। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া,
নোটিফিকেশান দেওয়া, ইন্টারভিউ নেওয়া, আবার স্কুলে যুক্ত করা এতটা পসিবল এই 6 মাসের মধ্যে কিন্তু তারা করতে পারবে না। তো দেখা যাক 22 তারিখে আমরা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাব। তো সরকার কোন দিকে কী করতে চাইছে সেটা জানা যাবে। এবং বর্তমানে তোমরা নিজস্ব যে বিডিও অফিস, নিজস্ব যে নিকটবর্তী যে এসডিও অফিসে তোমরা কিন্তু যাও এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো তাদেরকে বলো যে এসটি, এসসি, ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো আদতে সেগুলো ভ্যালিড কি ইনভ্যালিড সেটা কিন্তু তোমরা জানাও এবং যে সমস্তগুলো ডকুমেন্টস লাগছে সেই সমস্তগুলো ডকুমেন্টস সাবমিট করে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটগুলোর যে জটিলতা সেটা কিন্তু তোমরা দূর করো। তোমাদের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা সেটা কিন্তু দূর করো। আমি একজন কর্মী, সাবকাস্ট আমার ওবিসি, অ্যাকচুয়াল ওবিসি, কিন্তু তা সত্ত্বেও আমি আমাদের নিকটবর্তী যে বিডিও অফিস বান্দান, তো সেখানে আমি বিসিডাব্লিউ অফিসের সাথে কথা বলেছি। সেই বিসিডাব্লিউ অফিসার কিন্তু আমাকে বলেছে যে তোমাদের যে 66টি সাবকাস্টের মধ্যে কর্মী তো রয়েছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না এবং 2010-এর পরে যে সমস্ত নতুনগুলো অ্যাড হয়েছে তাদের ক্ষেত্রে অনেক কিছু ডকুমেন্টস তারা চাইছে। তো তোমরা 2010-এর আগেই তোমাদের তো ইনক্লুড ছিল, তো তোমাদের এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো এনসিএলের ব্যাপারে তিনি কিন্তু আমাকে বললেন যে এখন আমাদের ব্লকে তো বিভিন্ন প্রকল্পের জন্য কর্মসূচি চলছে, তো এই সময় তুমি কিন্তু আমাকে কিন্তু আমাকে কিন্তু যে এনসিএল ব্যাপারটা বললো যে তুমি এখন তো আমরা কিছু করতে পারবো না, তুমি সোমবারে এসো, সোমবারে তোমার ব্যাপারটা আমি ভালো করে শুনবো এবং ভালো করে জানার পরে এনসিএল ব্যাপারটাও তিনি কিন্তু আমাকে বলেছেন যে এনসিএলটা জমা দিয়ে রাখতে পারো, যেহেতু বললেন যে আপনি একজন টেট এক্সপিরিয়েন্স এবং যে অনগোয়িং যে রিক্রুটমেন্টে আপনি পার্টিসিপেট করেছেন, তো সেক্ষেত্রে হয়তো এনসিএল সার্টিফিকেট এটা লাগতে পারে। তো বর্তমান সরকার তাদের যদি নিয়ম অনুযায়ী চলে তাহলে কিন্তু তারা নিতেও পারে। তো আমি ওনাদেরকে এটাই বললাম যে এনসিএল সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্টস লাগতে পারে। তো উনি আমাকে বললেন যে একটা অনলাইন থেকে একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা বার করে তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করা সেই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এই বিডিও অফিসে কিন্তু জমা দেওয়ার কথা উনি আমাদেরকে বলেছেন। তো আমি সোমবারে যাব, সমস্ত কিছু নিয়ে সেগুলো সাবমিট করে আমি আমার জায়গাটা ক্লিয়ার করব। তো তোমাদের সকলকে বলছি যে এনসিএল সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে রাখা অত্যন্ত জরুরি, কারণ যে কোনো পরীক্ষায় তুমি এখন ইনক্লুড হতে যাবে, যে কোনো পরীক্ষায় তুমি যদি রিক্রুটমেন্টে যদি যাও কিংবা কোনো এক্সাম দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেটটা একটা ম্যান্ডেটারি হিসাবে দাঁড়াবে। এখন আগে সেন্ট্রালের জন্য ছিল, কিন্তু এখন স্টেট এবং সেন্ট্রাল উভয়ের জন্য চালু হয়ে গেছে। তো তোমাদের সকলেকে বলছি যে তোমরা নিকটবর্তী বিডিও এসডি অফিসে গিয়ে যোগাযোগ করো এবং তোমাদের যে সমস্তগুলো ভয় ভীতি আছে সেগুলো তোমাদের কিন্তু জানাও। দেখো, এই রিক্রুটমেন্টটা কীভাবে হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, যে পুরনো অনুযায়ী হবে না নতুন অনুযায়ী হবে, কী রকম রিজার্ভেশন তারা নেবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। কারণ আমাদের অনগোয়িং প্রসেস 8টি জেলার ইন্টারভিউ হয়ে গেছে, সাথে ইংলিশ মিডিয়ামদের ইন্টারভিউ হয়ে গেছে এবং পরবর্তী নেক্সট পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলোর ইন্টারভিউ কিন্তু হবে। তো এবার আমাদের যেহেতু পর্ষদের সভাপতি এখনও নতুন করে নির্বাচিত হয়নি, নতুন করে সে কিন্তু যুক্ত হয়নি আমাদের বোর্ডের সাথে, তো এই পক্ষে আমাদের কিন্তু এখনও বলা সম্ভব নয় যে কীভাবে আমাদের কিন্তু প্রক্রিয়াটা চলবে, নতুন করে পুনরায় হবে না আবার সেই যেখান থেকে আটকে ছিল সেখান থেকে আবার হবে। তো সময় বলবে কীভাবে কীরকমভাবে হতে চলেছে। 22শে জুন তোমরা লক্ষ্য রাখো সেখানে বাজেটের মধ্যে কী কী তারা দিচ্ছে। তো যেটুকু তোমাদের বললাম যে 55,000 কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে এই ডিসেম্বরের মধ্যেই, প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এই সমস্তগুলোকে নিয়ে 55,000 মতো ভ্যাকেন্সিতে। তো দেখা যাক, আমাদের প্রাইমারিতে 13,421টি ভ্যাকেন্সি যদি আরও কিছুটা বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন তো প্রক্রিয়া চলছেই। উত্তরবঙ্গে তোমরা দেখেছো যে উত্তরবঙ্গে যখন আমাদের কোচবিহার জেলাতে
আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী দীপক বর্মন, মাননীয় দীপক বর্মন মহাশয় গিয়েছিলেন, তো তাকেও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। এবং হ্যাঁ, সম্মানীয় নীতিশ প্রামাণিককেও কিন্তু সদ্য ডেপুটেশন দেওয়া হয়েছে। সম্মানীয় মাননীয় অগ্নিমিত্র পালকেও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। তিনিও কিন্তু বলেছেন যে আমাদের সমস্ত প্রক্রিয়াটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার তারা পরিকল্পনা নিয়েছে। তো তাদেরকে সময় দিতে হবে। সদ্য তারা নতুন সরকার এসেছে, তাদেরকে কিন্তু সময় দিতে হবে। তাদেরকে কিন্তু জানতে হবে যে জিনিসগুলো কোথায় কীরকমভাবে আটকে আছে। তো হ্যাঁ, এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আলোচনা করার একটা পরিকল্পনা ছিল, তাই দীর্ঘ আমি 8 দিন ধরে ভিডিও দিতে পারিনি। তাই তোমরা সকলেই আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না। লাইক করো, লাইক করলে আমি আরও বেশি মোটিভেট হব। আমি একজন নিউ ইউটিউবার এবং হয়তো আমার বলার ক্ষেত্রে কখনো কখনো কিছু জিনিস আটকে যাচ্ছে বা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যেহেতু আমি একজন নিউ ইউটিউবার, কখনো ক্যামেরার সামনে এভাবে কোনো রকম কিছু বলার একটা সুযোগ পাইনি, তো সেক্ষেত্রে হয়তো আমার দু একটা কিছু জড়তা রয়ে যাচ্ছে, কথার মধ্যে কিছু একটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো সেগুলা ঠিক হয়ে যাবে নিয়মিত ভিডিও করতে করতে, কিন্তু সেগুলা ঠিক হয়ে যাবে। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং তোমরা সকলে কিন্তু আমার ভিডিওটি লাইক করবে, আর সাথে সাথে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে কিন্তু অন করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু তোমরা ক্লিক করে দেবে, যাতে প্রথমেই তোমরা আমার ভিডিওটা পেয়ে যাও। তোমাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটাই কিন্তু এক্সাইটেড করবে, অনেকটাই কিন্তু আমাকে আরও বেশি ভিডিও করতে উৎসাহিত করবে, সাথে সাথে আমাকে আরও বেশি মোটিভেট করবে। তো তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবে, সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু যতটা পারো লাইক করে দেবে। লাইক করলেও আমার আরও বেশি আমি মোটিভেট হতে পারবো। আমরা সেই দীর্ঘ 2017 টেটের পর 2022 সাল, অর্থাৎ 5 বছর পর আমরা কিন্তু টেট পরীক্ষা দিতে পেয়েছি। যেটা সুযোগ সেটা কিন্তু আমরা 2022 সালে 11 ডিসেম্বর সুযোগটা পেয়েছিলাম। 2017 সালে টেট নোটিফিকেশনের ঠিক 5 বছর পর, অর্থাৎ সেই 5 বছরে কিন্তু কোনো রকম টেট পরীক্ষা হয়নি। 2017 সালে টেট নোটিফিকেশান এসেছিল, তারপর 2018, 2019, 2020, 2021 এবং 2022 সালে 11 ডিসেম্বর 11 ডিসেম্বর প্রাইমারি টেটের প্রথম কিন্তু নোটিফিকেশন আসে। 2023 সালে 10ই ফেব্রুয়ারি তৎকালীন আমাদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে এবার থেকে বছরে 2 বার করে নিয়োগ হবে এবং কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু সেই আশ্বাস কিন্তু আমরা আজ পর্যন্ত আশ্বাসই থেকে গেছে আমাদের কাছে। আমরা কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা এবং সেই যে স্বপ্নর যে দোরগোড়ায় কিন্তু আমরা আজ পর্যন্ত যেতে পারিনি। তিনি আমাদেরকে আশায় দিয়েছেন, কিন্তু সেই আশা তিনি কিন্তু পূরণ করতে পারেনি। তার জন্য তিনি কিন্তু আজকে প্রাক্তন সভাপতি হয়ে গেছে। এই কারণের জন্য আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় তিনিও কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন যে অতি শীঘ্রই 13,421টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। কিন্তু কোথায়? 13,421টি ভ্যাকেন্সিতে ধীর গতিতে ইন্টারভিউ চললেও ধীরে ধীরে সেটা পোস্টপোন হয়ে যায়। ভোটের পর পালাবদল হয় এবং সম্ভবত আমরা সবাই জানি যে পালাবদল যখন হয়েছে তখন আমাদের ইন্টারভিউ কিন্তু অবশ্যই পিছবে। কারণ তোমরা সকলে জানো যে এখন কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ক্যাবিনেটটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগেকার যে সমস্ত সরকারের যা কিছু আধিকারিক ছিল, যা কিছু নেতা মন্ত্রী যে ডিপার্টমেন্টে যা কিছু ছিল, তারা কিন্তু পুরোপুরিভাবে সেখান থেকে হেঁটে যাবে এবং নতুন সরকার নতুনভাবে কিন্তু সেইগুলাকে আবার নতুন করে সাজাবে। তো এক্ষেত্রে সময় লাগতেই পারে। এই তো সদ্য কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় স্কুল শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় দীপক বর্মন মহাশয় কিন্তু নিযুক্ত হয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী ডিপার্টমেন্টে, এবং উচ্চশিক্ষামন্ত্রী ডিপার্টমেন্টে সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু তার আসন পেয়েছেন। তো এই তো চলছে।
তো দেখা যাক এরপরে আমাদের যে পর্ষদ সভাপতি কবে নতুন করে নিযুক্ত হয় সেটা কিন্তু আমাদের দেখার। এবং তিনি কিন্তু আমাদের পর্ষদ সভাপতি যদি আমাদের কিন্তু নিযুক্ত হয়ে যায়, তাহলে তিনি কিন্তু আমাদের পুরনো জিনিসগুলা উল্টে পাল্টে দেখবে যে কোথায় কীরকমভাবে কী পরিস্থিতিতে আমাদের নিয়োগ প্রক্রিয়াটি আটকে গেছে। তাহলে সেক্ষেত্রে তখন তিনি সেইভাবে শুরু করবে নাকি আবার নতুন থেকে শুরু করবে, সেটা কিন্তু সময় বলবে। এবারে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাকচুয়ালভাবে ইন্টারভিউ দিয়েছে, হয়তো ইন্টারভিউ খারাপ হয়েছে, তারা কিন্তু চাইছে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা নতুন করে যাতে চালু হয়। তাদেরকে বলবো ভাই, যদি নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালু করা হয় এবং নতুন করে যদি ফর্ম ফিল আপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবারই কিন্তু একটা সমস্যা তৈরি হবে। কেমন সমস্যা? কারণ তোমরা বুঝতেই পেরেছো যে ম্যাট 1594 আমাদের সবথেকে বড় বাধা। ম্যাট 1594 তাদের কিন্তু রেজাল্ট ঘনিয়ে আসছে। পাশাপাশি 23-25 ডিএলএড যারা তখনকার সময়ে বিএড দিয়ে টেট পাস এবং পরবর্তীতে তারা কিন্তু ডিএলএড করে ফেলেছে অলরেডি, তারাও কিন্তু রিক্রুটমেন্ট আসার জন্য কোর্টে ছুটবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হিতের বিপরীত হবে। তাই তোমাদেরকে সাবধান করছি ভাই, যে প্রসেসে যেভাবে 13,421টি ভ্যাকেন্সিতে প্রক্রিয়া চলছে সেভাবে চলতে দিন। এক্ষেত্রেই কিন্তু কম্পিটিশান অনেকটা কম হবে। তোমরা দেখতে পারবে পরবর্তীতে কম্পিটিশান কিন্তু অনেকটাই কম হবে। তোমরা যদি চাইছো যে নতুনভাবে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু আরও অনেক বেশি হবে। যেখানে এখন আমি বর্তমানে তোমাদের কম্পিটিশানটা বলছি, হয়তো 2:1 অনুপাতে, অর্থাৎ দুজনে একজনের চাকরি সুনিশ্চিত হবে, যেটা আমি বর্তমান সিচুয়েশনে বা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বলছি। কিন্তু যদি নতুন করে প্রক্রিয়াটা চালু হয়, তাহলে সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট বেড়ে যাবে। ম্যাট 1594 তারা কিন্তু একদম খাপটি মেরে বসে আছে ভাই, 23-25 আছে। তো তারাও কিন্তু তখন যুক্ত হওয়ার জন্য কোর্টে দৌড়াবে। নতুন করে রিক্রুটমেন্ট চালু হলে তারা কিন্তু সেখানে ফর্ম ফিল আপের একটা তাদের রাস্তা খুলে যাবে। তাই তাদেরকে সাবধান করছি, যেরকম চলছে সেভাবে চলতে দিন। এই 13,421টি ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ হওয়ার পর তোমরা সকলে জানো যে আমাদের কিন্তু আবার প্রতি বছর টেট নেওয়া হবে, প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। কিন্তু একবার যদি আইনি জটিলতায় আমাদের কিন্তু চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের নিয়োগ হতে কিন্তু আবার অনেকটাই পিছিয়ে যাবে। পরবর্তী লোকসভা বা পরবর্তী বিধানসভা পর্যন্ত কি হয় কেন বলা যায় না। তাই তোমরা কন্ট্রোভার্সি না করে কোনোরকম বিভ্রান্ত, কোনোরকম জটিলতা সৃষ্টি যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। এবং আমাদের যে প্রসেস সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে যাতে চলে, সেদিকে আমরা সবাই মিলে একমত হয়ে একজোট হয়ে সেটাই আমরা কিন্তু চাইব। তো ধন্যবাদ বন্ধুরা তোমাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই।